রূপালী কাঁদতে লাগলো। সুশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো। এত জোরেই আঘাত করেছে পরি যে মাথার অর্ধেক কেটে গেছে। রাতের বেলা ঠিকমতো দেখা যাচ্ছে না। দিন হলে রূপালী নির্ঘাত জ্ঞান হারাতো। পরি রূপালীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এত বোকা তুমি কি করে হও? ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি। হাতের লেখা বোঝনি তুমি? আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে ওই জঙ্গলের মধ্যে ডাকবে। রূপালী দাঁড়ালো। সত্যি তো, সিরাজ তো কখনোই এখানে আসতে বলতো না। হারিকেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালী। তাহলে কি সুশীল নিজেই চিঠি পাঠিয়েছিল? রূপালী আবার চমকালো, বলল, পরি, সুশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা? আমি তো সব লুকিয়ে গেছি। এখন কথা বলার সময় নয়, আগে ঘরে যাই, তারপর সব কথা হবে। মেহমান থাকার কারণে ওরা গাছ বেয়ে ছাদে উঠল। তারপর দুজনেই পরীর ঘরে গেল। আলোতে নিজের শরীরে রক্ত দেখে গা গুলিয়ে এলো রূপালীর। পরীর শরীরেও কিছু রক্ত লেগেছে। দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে দিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, পরের দিন সব কিছুই স্বাভাবিক ছিল। সুশীল যে মারা গেছে তা গ্রামের কেউই জানতে পারল না। সুশীলের লাশ কেউ কি দেখেনি? লাশটা তো ওখানেই ফেলে এসেছিল ওরা। তাহলে সুশীলের পরিবারও তার খোঁজ করেনি, কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। সেজন্য পুলিশ তাকে খুঁজছে। সুশীলের বাবা ওকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল। বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামেই পলায়িত ছিল। সুশীলের নজর রূপালীর দিকে তখনও অটুট। তাই ভারতে যাওয়ার আগে রূপালীর উপর শেষ থাবা দিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে। সম্রাট ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে। পরি কিছুতেই বুঝতে পারছে না সুশীলের লাশ কোথায়। সেজন্য ওই জঙ্গলে পরি যেতে চাইলে রূপালী আটকে দেয়। বলে, তুই যাবি না পরি, ভালো হয়েছে কেউ জানে না। পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরি, তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক। এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে। এখন আমাদের হারালে আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরি। বোনের কথাই মনক্ষুণ্ণ হলো পরির। মালাকে সে অসম্ভব ভালোবাসে। মালাকে সে আর কষ্ট দিতে চায় না, তাই কিছু ঘেটে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরি আর রূপালীর মাঝে। আরও কেউ আছে যে লাশ সরিয়েছে, সে কে তাও চাপা পড়ে গেল। পরি এর পর থেকে নিজেকে বদলে ফেলল। একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে। আজ পরি নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছা করে করেনি পরি, চেয়েছিল সামান্য আঘাত করতে, কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরি সত্যিই খুন করতে ইচ্ছা করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরও নির্মমভাবে খুন করতে চাইছে পরি। সিরাজের কথা বাদ দিয়ে পরি সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা, যে মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না, আর পাঁচকান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনেছে। সেও কাঁদছে। পরীকে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা সে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয়ে চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ জানতে না পারে। আর পরি, তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ। তোমার সব কিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরি চেঁচিয়ে উঠল, না, আমি ঘরে থাকবো না। আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করবে? তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা, মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্তর থেকে বেরিয়ে গেল। পরি আরও চেঁচিয়ে বলতে লাগলো, সে ঘরবন্দি হবে না। বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরির হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো। পরি বলল, আম্মা, হাত ছাড়েন আমার। আমার বিন্দুকে ওরা মেরে ফেলেছে, আমি ওদের শাস্তি দেব। তার লাইগা পুলিশ আছে, তারা খুঁজবো। তুই ঘরেই থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরি মেঝেতে বসেই কাঁদতে লাগলো। সাথে বিন্দুর সাথে কাটানোর মুহূর্ত মনে করল। কতই না আনন্দের ছিল সময়টা, আর আজ সেই বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরির সারা জীবন থাকবে। এরই মধ্যে পরির জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় শোক, কোথায় কি। পরির বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশ দৌড়াতে হবে।
সম্মান নিয়ে টানাটানি হবে, এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ। এইসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল, ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ চলছে। সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত, তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভেতরে ঢুকতেই পারেনি। তখন অনেক মানুষ ছিল, নাইম ধরা পড়ে যেত, তবুও হাল সে ছাড়েনি। জেগেছিল সারা রাত, যদি একটু সুযোগ সে পায়, তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না। নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে, নিজের প্রতি নিজেই সে বিরক্ত। তখনই আসিফ এসে ঘরে ঢুকলো। নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়েছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো, বলল, না, কেন বলতো, তোরা কি দেখেছিস? আসিফ ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল, বলল, তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি। হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর সাহেরের সাথে চলে এসেছিল, আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না। আসিফ একটু চুপ থেকে বলে উঠল, পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম। জানি, সে তো আরও আগে ঠিক হয়েছে। না নাইম, এইমাত্র ঠিক হলো। জানতে চাইবি না কার সাথে পরীর বিয়ে? কার সাথে? শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর, সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারল? নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে, গিয়ে লাভ নেই, শেখর শহরে চলে গিয়েছে, সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকে বলতেই হবে।